জনাব সালাউদ্দিন আহমেদ সজ্জন, সুবক্তা, সুদর্শন। বর্তমান জাতীয় সংসদে যে কজন নক্ষত্র আছে, অল্প কয়েকজন, তাদের মধ্যে সালাউদ্দিন সাহেব নিঃসন্দেহে অন্যতম। তিনি 4টি ভাষা জানেন নিজে বলেছেন, তবে আমরা ধারণা করতে পারি আরও 2-4টা বেশি জানতেও পারেন। তার সাহিত্য প্রেম আছে। এই 2-3 দিন আগে সংসদে তিনি কবি কৃষ্ণচন্দ্র মজুমদারের সেই বিখ্যাত কবিতার 4টি পংক্তি আবৃত্তি করলেন। চমৎকার কণ্ঠস্বর। চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসিবে সে দংশে নিজারে। সালাউদ্দিন সাহেবের এই যে কবিতাটির প্রসঙ্গ, এটা আমাদের মতো কম মগজ সম্পন্ন মানুষের পক্ষে বোঝা সম্ভব হলো না, অন্তত আমার হয়নি, যে কোন প্রেক্ষিতে এই কবিতার প্রসঙ্গ তিনি তুলেছেন। অবশ্যই সে কবিতার থেকে 2-4টা শব্দ পিছলে গেছে, যেতেই পারে। বেশ কয়েকটা ভাষা জানলে এরকম মাঝে মাঝে সমস্যা দাঁড়ায়, অর্থাৎ আমরা যেটাকে ল্যাঙ্গুয়েজ ইন্টারফিয়ারেন্স বলি। এছাড়া তিনি বলেছেন তার 4টা গাড়ি আছে, 4জন ড্রাইভার আছে। যদি তিনি কিঞ্চিত পরিমাণ একটু আরও একটু তার বৃত্ত সম্পর্কে আমাদের ধারণা দিতেন, তাহলে আমরা গর্ব করে বলতে পারতাম তিনি আমাদের চট্টগ্রামের প্রিন্স, নিদেন পক্ষে চকরিয়ার প্রিন্স আমরা তাকে বলতে পারতাম। যাই হোক, এই যে সংসদ চলছে, এই সংসদে বাজেট পেশ করা হয়েছে। তবে বাজেটের আগে আরেকটি কথা আমি বলতে চাচ্ছি, সেটি হলো বিদেশ সম্পর্কিত, হচ্ছে বিদেশ বলতে না, এটা ভারতের যিনি আমাদের দেশে হাই কমিশনার হয়ে এসছেন তার কথা। তিনি দীনেশ ত্রিবেদী, রাজনীতিবিদ, মূলত রেলওয়ে মন্ত্রী ছিলেন। তৃণমূল কংগ্রেস, রাজ্যসভা, লোকসভা সব ঘাট পার করে তিনি বিজেপিতে যোগ দেন এবং সেখানে একজন বেশ প্রভাবশালী নেতা। তাকে বাংলাদেশে হাই কমিশনার করে পাঠিয়ে দেওয়া হলো। এটা আমরা যদি হাই কমিশনের এই সমস্ত পদবিগুলো লক্ষ্য করে দেখব যে সাধারণত কেরিয়ার ডিপ্লোমেটকে দেওয়া হয়, তবে যে ক্ষেত্রে একটা বিশেষ সম্পর্কের প্রয়োজন, অর্থাৎ যেখানে হয়তো একটা বেশি রকম গুরুত্ব দেওয়া হয় যে সম্পর্কে, সেই ক্ষেত্রে সাধারণত এই জাতীয় পদায়ন ঘটে, অর্থাৎ রাজনীতিবিদ কাম ডিপ্লোম্যাট অর্থাৎ কূটনীতিবিদ, এই জাতীয় পদমর্যাদার দেয়া হয় তাদের নিজেদের লোককে। নিঃসন্দেহে ত্রিবেদী তিনি নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ, এবং এখানে তার আসা আর কারণটা আমরা বুঝতে পারি। সেটা হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্কে অবনতি ঘটে 5ই আগস্টের পরে, সেটাকে কিছুটা ঝালাই করে দেওয়ার জন্য আসা। কিন্তু শুধু কি তাই, তিনি আসলেন ঠিক একটু অন্য কায়দায়, অনেকটা নাটকীয় এন্ট্রি হলো তার বাংলাদেশে। তিনি বেনাপোল বর্ডার দিয়ে আসলেন সস্ত্রীক, হাতে করে তার যে ক্যারিয়নটা ছিল, ব্যাগটা তিনি হাতে করে টেনে নিয়ে আসলেন। এসেই বললেন যে উনি বুঝতে পারেননি যে এটা বাংলাদেশ। তিনি বলেন একই আকাশ একই বাতাস, এর দিকে তাকিয়ে ওই বোর্ডের দিকে তাকিয়ে তিনি বুঝতে পারছেন এটা বাংলাদেশ। এরপর 2-4জন সাংবাদিক তাকে প্রশ্ন করলো, এবং সবটাতেই যেটা তিনি বলতে চেয়েছেন, সব প্রশ্নের উত্তরেই মোদ্দা কথা হলো যে ভারত বাংলাদেশ এক, মানুষগুলো সব এক, এবং তাদের একতায় খুব ইম্পর্টেন্ট, এবং তারা যদি সব
এক হয়ে যায় তাহলে একটা বিশাল কিছু ঘটে যাবে, অর্থাৎ বড় শক্তি হবে। তিনি তো বলেছেন, তিনি একটা সংখ্যা দিলেন যে 140 কোটি মানুষের দেশ ভারত, এবং তার সঙ্গে এই 20 কোটি মানুষ যদি যোগ করা হয় 160 কোটি, এবং তারপরে তার যদি সেইভাবে যদি আমরা দেখি এবং সেভাবে যদি আমরা এগোতে থাকি, তাহলে একসময় এই ভারত বাংলাদেশ একটা বিশাল শক্তিশালী দেশে পরিণত হবে। এই যে কথাটা তিনি অবশ্যই বলছেন অর্থনৈতিক শক্তিশালী, অ্যান্ড আফটার অল তিনি তো মানে একজন মানে রাজনীতিবিদ বটে, তবে ডিপ্লোম্যাট ইন দি মেকিং। তো এটা বলেছেন যে আসল কথা তো বলা যাবে না, ইকোনমিক যে পাওয়ার সেই শক্তির কথা তিনি বলেছেন। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি যে তার মানে এই যে কল্পনা, তার যে চিন্তা, তার যে আগ্রহ, এটা যদি দুই দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে একটা বড় কিছু পদক্ষেপ নিতে পারে, এবং আমরা সেখানে যদি আমি আগেও বারবার বলেছি সমতার ভিত্তিতে যদি আমাদের সম্পর্ক উন্নয়ন হয়, তাহলে ঠিক আছে, অসুবিধা কী। কিন্তু সমস্যাটা হচ্ছে আমরাই, আমাদের যারা সাংবাদিক, বিশেষ করে এক সাংবাদিক যেটা কাজ করলেন, তিনি আমি তাকে উদ্ধৃত করছি, তিনি জনাব ত্রিবেদীকে কাছে এসে অনেকটা ইনগ্রেশিয়েটিং স্মাইল, অর্থাৎ তোষামোদী একটা হাসি দিয়ে তিনি তার সঙ্গে কথা বলা শুরু করলেন। সেখানে বললেন যে আমরা ছোট্ট রাষ্ট্র, আমাদের পাশে বিরাট শক্তি আপনারা আমাদের লালন পালন করবেন। ধন্য হে সাংবাদিক, প্রভুর পদে সোহাগ মদে দোদুল কলেবর। হ্যাঁ, তার কলেবর অর্থাৎ শরীরটা বেশ দোদুলি বটে, অর্থাৎ গোলগাল চেহারা। তো এই যে মানে দাসসুলভ যে আচরণ, আমাদের লালন পালন করবেন, এই কথাগুলো কোথায় আমাদের নিয়ে যায়? আমাদের সাংবাদিক ভাইরা এ ব্যাপারে একটু সচেতন হবেন বলে আমরা আশা করি। এরপরে আমার যে টাইটেলটা আছে এখানটায়, অর্থাৎ শিরোনামে, সেটা আমি বলেছি যে স্বদেশ বিদেশ, বিদেশ বলতে সে ভারতের এই বিশেষ কথাটি বলতে চেয়েছেন আমাদের যিনি হাই কমিশনার, এবং বাজেট। এটা একটা বলেছি যেটা মানে একটা প্যাচালের মতো আর কি, পাঁচ মিশেলি প্যাচাল। তো এই প্যাচালের শেষ অংশে বাজেট থাকছে। এই বাজেটের ব্যাপারে এখন যেমন এই বাজেটের প্রসঙ্গ আসে প্রতি বছরই, আমরা দেখেছি যে জ্ঞানী গুণীজন তারা নড়ে চড়ে বসেন, বিশাল মানে জ্ঞানের ভাণ্ডার তারা আমাদের সামনে উন্মোচন করেন। আমরা সেটাকে গলাধঃকরণ করার চেষ্টা করি, মগজে তো ঢুকাতে পারি না। বিরাট সংখ্যা, তাদের যে সমস্ত টার্মগুলো ব্যবহার করেন সেগুলো। এবারকার যে বাজেট আমরা জানি যে 3,38,000 কোটি টাকা, 9 লক্ষ 3 লক্ষ কেন, 9,38,000 কোটি টাকা। এই অঙ্কটা মানে মাথায় ঢুকতে চায় না, অনেকের মাথায় ঢুকতে চায় না এই টাকা বাজেট। আমি ওই রিক্সাওয়ালা রশিদ বলছিল, MA পারছেন, এটা বলো যে এই বাজেট যে আপনি অঙ্কের কথা বলছেন, যে সমস্ত আপনি তথ্য দিচ্ছেন, তো এটা দিয়ে তো আমি কিছু বুঝতে পারবো না। এটা শুধু এইটুকু বলেন যে এরপরে আমার চাকরি হবে কি না, কারণ বিয়ের বয়স তো চলে যাচ্ছে। কুড়িগ্রামের মরিয়ম বলছে আকাশের দিকে তাকিয়ে, আমার কি একটুকু মাটির উপর আমার ছোট্ট একটা ঘর হবে? তার বাড়ি কিন্তু নদী ভাঙ্গনে শেষ হয়ে গেছে। এছাড়া ওই যে মাঝিটি আছে, সে বলছে যে এই বাজেটে কি আমরা বছরে কম দিনে না খেয়ে থাকতে পারবো? অর্থাৎ আমাদের না খেয়ে থাকতে হবে,
কিন্তু না খেয়ে থাকার দিন সংখ্যাটা কি কম হবে? এই জাতীয় কথা হচ্ছে। সরকারের যিনি মন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি তার যে সমস্ত আমাদের বাজেটে যে লক্ষ্য আছে সেগুলো তিনি বলেছেন। এখানটা মানবতার বাজেটের কথা বলছে, সাম্যের বাজেটের কথা বলছে। সাম্যের বাজেট যে কী হবে আল্লাহ জানে, কারণ আমরা দেখেছি সেই মানে ব্যাংক দখল, জমি দখল, বিভিন্ন কাজ, সেখানটা বোর্ড দখল। তো এইখানে কিভাবে সাম্যের বাজেট হবে আমরা বুঝতে পারছি না। কারণ ওই যে বড় বড় যে প্রকল্প, এগুলো প্রকল্প নেওয়া হয়েছে অলরেডি কিছু কিছু, তো সেখানে টাকা তো বড় বেশ অঙ্কের টাকা থাকবে। অনেকে বসে তারা বলছেন যে, অনেকে বলছেন যে এই যে বাজেটের কথা বলছে, এই বাজেটে যে এত টাকা, এই টাকাটা আসবে কোত্থেকে? এটা সম্ভব না। কারণ যে মানে সম্পদ আহরণের কথা বলা হচ্ছে এনবিআর থেকে, সেটা টার্গেটটা ফুলফিল করতে পারবে না, এর আগেও পারেনি। সুতরাং এই এত উচ্চাভিলাষী হওয়ার তো কোনো যৌক্তিকতা নেই অনেকে বলছেন। আবার অনেকে বলছেন না, এটা করা দরকার, যত বেশি হবে বাজেটে ততই মানে সুযোগ সুবিধা বাড়বে। যাই হোক, এগুলো তো বললাম যে এই এই সমস্ত যারা জ্ঞানী গুণী তারাই এগুলো নিয়ে তর্ক করবেন। সাধারণ মানুষের তো যাদের চিন্তা আলাদা, তাদের নিজেদের ভাগ্যের উন্নয়ন হবে কি হবে না সেটা নিয়ে তারা মানে চিন্তিত। তো সেটাই তাদের কাছে মুখ্য বিষয়। এখন এই যে বাজেট যে প্রসঙ্গটা এসছে, যে এখানে সাম্যের বাজেট হবে, এখানে সবার সমান সুযোগ থাকবে, এগুলো কিন্তু কথার কথা। আমরা কি দেখেছি, এবং সেটি হয়তো আমরা দেখতে যাব আনফর্চুনেটলি, সেটি হলো ওই যে বললাম বড় বড় প্রজেক্ট না হয়, প্রজেক্টগুলো বাস্তবায়নের সময় বেশ কিছু টাকা দলের লোকদের পকেটে চলে যায়, এবং অনেক বঞ্চিতদের কান্না আমরা শুনতে পাই, চাপা কান্না আমরা শুনতে পাই। তো এই যে ভিশাস সার্কেল, এই যে দুষ্ট চক্রটা, এটা ঘুরে ফিরে সেটাই আসে আর কি। আশা করব যে এই জিনিসটি যেন না হয়। কিন্তু একটা জিনিস হলো কি, যে পৃথিবীতে অনেকেই কিন্তু বড় বড় যারা আছেন, মহিষী ছিলেন, তারা অনেক কথা বলেছেন। আমাদের যে আমেরিকার একজন প্রেসিডেন্ট, আমি তাকে মহিষী বলবো না, কিন্তু তিনি রবার্ট হু, তিনি ছিলেন 1929 সালে সম্ভবত, 29 থেকে 34, এই সময়ের আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। তিনি বলেছেন যে দ্য বাজেট শুড বি ব্যালেন্সড নট বাই মোর ট্যাক্সেস but by reduction of follies. Reduction of follies খুব ইম্পর্টেন্ট ব্যাপার। অর্থাৎ ফলি যে আমাদের বোকামি, আমাদের নির্বুদ্ধিতার, এটাকে যত কমিয়ে দেবেন তাতে বাজেট ভালো হবে, তাতে মানুষের জনকল্যাণ হবে। যে কারণ ফলিস বলতে অনেক কিছু বোঝায়, যে আমাদের নির্বুদ্ধিতা বলা যায়, অনেক কিছুই বোঝায়। কারণ এখানে অনেক জিনিস এদিক সেদিক হয়ে যাচ্ছে, চুরি চামারি হচ্ছে, পিলফারেজ হচ্ছে, অনেক কিছু আছে। এগুলোকে ওই যে বললাম যে দলের লোকের পকেটে টাকা চলে যাচ্ছে, তার ফলে ব্যয় অনেক বেড়ে যায়। তো এর ফলে সাধারণ মানুষ তো সেখান থেকে সেই সুবিধাতে বঞ্চিত হয়, আলটিমেটলি তাদের সে আগের অবস্থায় রয়ে যায়। তো এই জিনিসগুলো যদি আমরা বাদ দিতে পারতাম, তাহলে বাজেট সুন্দর হতো, এত অর্থ নিয়ে চিন্তা করতে হতো না, অর্থের সংকুলন এমনিতেই চলে আসতো বিভিন্ন সোর্স থেকে। তাই এটা কি হবে? এবার না হোক, আগামীতে হোক, আগামীতে না হোক, এরপরে হোক, একবার হতে হওয়া উচিত। কারণ সরকার তো বলে, সরকারকে তো বলে যে আমরা নির্বাচিত সরকার, নির্বাচন করে আমরা এসছি, মানুষ আমাদেরকে ভোট দিয়েছে। এই বাজেট যখন বাস্তবায়নের বিষয় আসবে, তখন এই কথাটি যেন তারা মনে রাখেন, হ্যাঁ জনগণ কিন্তু ভোট দিয়ে তাদেরকে, জনগণ বলতে বিএনপির লোক না, সমস্ত মানুষ তারা এখানে ভোট দিয়েছে। এবং এই যে সরকার, এই সরকার শুধু বিএনপির সরকার না, এটা জনগণের সরকার, যেমন তারা বলছেন। এবং সেই জন্য কিন্তু জনগণের কথা মনে রেখে বাজেট বাস্তবায়নের বিষয়ে তারা মনোযোগ দেন। আবারও দেখা হবে।